শেষ পর্যন্ত রাজপুত্র তুনির বর্মাকে রাজ্য হতে নির্বাসন দিতে হলো। রাজা শিববর্মা তার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ ইন্দ্রবর্মাকে ডেকে বললেন, তুনির যে অপরাধ করেছে তাতে মৃত্যুই তার একমাত্র দণ্ড, কিন্তু সে আমার পুত্র, তাকে চরম দণ্ড দিতে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। তুমি তাকে সঙ্গে নিয়ে রাজ্যের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। তাকে বলে দিও আমি তার মুখ দর্শন করতে চাই না, সে যেন আর কখনো এ রাজ্যে পদার্পণ না করে। যুবরাজ ইন্দ্রবর্মা বিষণ্ণ মুখে বললেন, যথা আজ্ঞার্য। ওয়েলকাম টু রেডিও জুজি। আমাদের এই অডিও স্টোরি চ্যানেল আজ আপনাদের জন্য পরিবেশন করছে প্রখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এক ঐতিহাসিক গল্প রেবা রোধসী। গল্পের সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন করেছেন ডক্টর বেনেভোলেন্ট আর্ট ওয়ার্কস। গল্পে রেবার চরিত্রে রয়েছেন মিষ্টি মিশু, ইন্দ্রবর্মার চরিত্রে সম্মান, তুনির বর্মার চরিত্রে অন্যান্য চরিত্রে গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি কবির। শুরু হচ্ছে রেবা রোধসী। নুনাদিক 700 বছর পূর্বে নর্মদার উত্তর তীরে মহেশগড় নামে এক রাজ্য ছিল। রাজ্য আকারে বৃহৎ নয়, কিন্তু সমৃদ্ধিশালী। কয়েক বছর আগে আলাউদ্দিন খিলজি যখন দেবগিরি রাজ্য লুণ্ঠনের জন্য দাক্ষিণাত্যে গমন করেন, তখন তিনি মহেশগড় রাজ্যের পাশ দিয়ে চলে গেছিলেন, রাজ্যে প্রবেশ করেননি। কিন্তু তদবধি নর্মদা অববাহিকার রাজ্যগুলোতে শঙ্কা ও সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল। যবন জাতি অতি কপট ও নিষ্ঠুর। তারা বিশ্বাসঘাতক, বন্ধুত্বের ভান করে সৎভাব প্রতিপন্নকারীকে হত্যা করে। যবন সম্বন্ধে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। মহেশগড় রাজ্যেও এই সন্ত্রাসের ছোঁয়াচ লেগেছিল। রাজশক্তি সৈন্যদল গঠন করে আততায়ীর আগমন প্রতীক্ষা করছিল, কিন্তু বছরের পর বছর কেটে গেল, যবনেরা ফিরে আসলো না। ধীরে ধীরে অলক্ষিতে সতর্কতাও শিথিল হতে লাগলো। সৈন্যদল হ্রাস পেল। রাজপুরুষেরা বাইরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে অভ্যন্তরীণ ক্ষুদ্র কূটনৈতিক খেলায় মনোনিবেশ করতেন। মহেশগড়ের রাজা শিববর্মার বয়স হয়েছে। সেকালে রাজাদের বহু বিবাহ প্রচলিত ছিল। যিনি যতগুলি রাজকন্যা ঘরে আনলেন, তার মর্যাদা তত বেশি। শিববর্মার 7টি মহিষী, পুত্র সংখ্যা 30-এর ঊর্ধ্বে। তন্মধ্যে কেবল জ্যেষ্ঠ পুত্র সিংহাসনের উত্তরাধিকারী। অন্য রাজকুমারদের কোনো কর্ম নাই। তারা আহার বিহার মৃগয়া এবং প্রয়োজন হলে যুদ্ধ করে জীবনযাপন করেন। পুরুষানুক্রমে এই উদ্বৃত্ত রাজপুত্রেরা এবং তাদের পুত্র পৌত্ররা রাজপুত জাতিতে পরিণত হয়েছিলেন। তাদের সহজাত খাতরতেজ ছিল, তাই অদ্যাপি রাজপুত পুরুষের শৌর্য বীর্য বাহুবল ভুবন বিখ্যাত, এবং রাজপুত রমণীর গতিছন্দে রাজরানীর গর্ব সুপরিস্ফুট। তুনির বর্মা রাজা শিববর্মার 3য় মহিষীর গর্ভজাত 4র্থ পুত্র। তিনি কোনো কালে রাজা হবেন সে সম্ভাবনা নাই। বাল্যকাল হতেই তার স্বভাব দুরন্ত ও দুঃশীল, কেউ তাকে শাসন করতে পারত না। তারপর তিনি যখন বয়সপ্রাপ্ত হলেন, তখন তার স্বভাব আরো প্রচণ্ড ও দুর্দমনীয় হয়ে উঠল। তার আকৃতি যেমন সুন্দর, দেহ তেমনই বলশালী। তার প্রতিকূলতা করতে কেউ সাহস করে না। উৎসর্গীকৃত বৃষের ন্যায়
তিনি স্বচ্ছন্দচারী হয়ে উঠলেন। উনার জীবনে ভোগ্যবস্তু যদি কিছু থাকে তবে তা মৃগয়া এবং নারীর যৌবন। রাজপুত্ররা কেউই শান্তশিষ্ট মিতাচারী হন না, কিন্তু তাদের উচ্ছৃঙ্খলতা মাত্রা অতিক্রম করলে প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তুনির বর্মার আচার আচরণ নিয়ে রাজার নিকট নিত্য অনুযোগ অভিযোগ আসতে লাগলো। রাজা পুত্রকে সংযত করার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। অবশেষে তুনির বর্মা এক অমার্জনীয় অপরাধ করে বসলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণের তরুণী ভার্যাকে অপহরণ করলেন। মহাপাতকের মার্জনা নাই। রাজা পুত্রকে কারারুদ্ধ করলেন, তারপর তার নির্বাসনের আদেশ দিলেন। কারাগার থেকে তুনির বর্মাকে মুক্ত করে যুবরাজ তাকে অশ্বপৃষ্ঠে আরোহণ করতে আদেশ করলেন। স্বয়ং অন্য ঘোড়ায় আরোহণ করে নগরদ্বারের অভিমুখে চললেন। সামনে পিছনে দুই দল সৈনিক চলল। রাজপথের দুপাশে নাগরিকের ভিড় জমেছে। অধিকাংশই নীরব, কেউ ধিক ধিক বলে তিরস্কার জানাচ্ছে। তুনির বর্মার মুখে কখনো হিংস্র ভ্রুকুটি, কখনো খরসান ব্যঙ্গহাস্য। তিনি পাশে মুখ ফিরিয়ে যুবরাজকে জিজ্ঞেস করলেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বদ্ধভূমিতে? ইন্দ্রবর্মা ধীর স্বরে বললেন, না, মহারাজ তোমাকে নির্বাসন দণ্ড দিয়েছেন। তুনির বর্মার শরীর বিদ্রূপে বঙ্কিম হয়ে উঠল। তিনি বিকৃত হাস্য করে বললেন, অসীম করুণা মহারাজের। তোমার যদি অধিকার থাকতো, তুমি বোধহয় আমার প্রাণ দণ্ড দিতে। ইন্দ্রবর্মা ক্লান্ত নিঃশ্বাস ফেললেন, উত্তর দিলেন না। নগর হতে রাজ্যের সীমান্ত বহু দূরে। নগর ছেড়ে তারা নর্মদার তীর ধরে পূর্বমুখে চললেন। বেলা তৃতীয় প্রহরে রাজ্যের সীমান্ত স্তম্ভ দেখা গেল। সীমান্ত স্তম্ভের নিকট এসে ইন্দ্রবর্মা ঘোড়া দাঁড় করালেন। একটি কোষবদ্ধ তরবারি তুনির বর্মার হাতে দিলেন। স্নেহার্দ্র স্বরে বললেন, ভাই, এই অশ্ব এবং এই তরবারি মাত্র এখন তোমার সম্পত্তি। রাজার আদেশে তুমি নির্বাসিত হয়েছ, কিন্তু তুমি ক্ষত্রিয়। তোমার ভুজবলি তোমার ভাগ্য। যাও, আর কখনো এ রাজ্যে ফিরে এসো না, কিন্তু মাঝে মাঝে মাতৃভূমিকে স্মরণ করো। তুনির বর্মা তীব্র তিক্ত ব্যঙ্গ হাস্য করে বললেন, মাতৃভূমি? মহেশগড় আমার মাতৃভূমি নয়, বিমাতৃভূমি। এখানে সবাই আমার শত্রু। যদি কোনোদিন ফিরে আসি, একা ফিরবো না, এই তরবারি হাতে নিয়ে ফিরে আসব। ইন্দ্রবর্মা জানতেন ইহা ক্রোধের আস্ফালন মাত্র। তিনি দুর্মদ সাহসী ও হঠকারী, কিন্তু সৈন্যদল গঠন করে তার নেতৃত্ব করা তুনির বর্মার সাধ্যাতীত। ইন্দ্রবর্মা শান্ত ভর্ৎসনার কণ্ঠে বললেন, ছি, তুনির ভাই, তুমি রাজপুত্র। নিজের বংশে কলঙ্কারোপ করো না। তুনির বর্মা চিৎকার করে উঠলেন, না, আমার বংশ নাই, মাতৃভূমি নাই, পৃথিবীতে আমি একা। বলেই তিনি ঘোড়ার মুখ ফিরিয়ে পূর্ব দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন। সে রাত্রি তুনির বর্মা নর্মদা তীরের এক বৃক্ষতলে কাটালেন। পরদিন আবার পূর্বমুখে চললেন। নর্মদার তীর কখনো সমতল, কখনো শৈলবন্ধুর। কদাচিৎ দুই একটি আরণ্যক জাতির গ্রাম। গ্রাম হতে খাদ্য মিলল। দ্বিতীয় দিন সূর্যাস্তের প্রাক্কালে তুনির বর্মা একটি গ্রামের নিকটবর্তী হলেন।
দেখলেন নদী সৈকতে কয়েকটি আটবিক জাতীয় যুবতী গান গেয়ে গিয়ে নাচ করছে। তাদের নিরাবরণ বক্ষে বনজ ফুলের মালা, কেশকুণ্ডলিতে শিখি চূড়া। টুনির বর্মা ঘোড়া দাঁড় করিয়ে দেখতে লাগলেন। তারপর ঘোড়া থেকে নেমে যুবতীদের মধ্যে গিয়ে দাঁড়ালেন। যুবতীরা ভয় পেল না, খিলখিল করে হেসে উঠল। একটি যুবতী হাসল না, কাছে এসে টুনির বর্মাকে প্রদক্ষিণ করে দেখতে লাগলো। তারপর নিজের গলার মালা খুলে তার গলায় পরিয়ে দিল। অন্য যুবতীরা একসাথে হাসতে হাসতে গ্রামের দিকে ছুটে গেল। টুনির বর্মা যুবতীর হাত ধরে কাছে টেনে নিলেন। স্মিত হাস্যে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? যুবতী স্নিগ্ধ চোখে তার মুখের পানে চেয়ে বলল, রেবা। কিছুক্ষণ পরে একদল আটবিক পুরুষ ভল্ল নিয়ে উপস্থিত হলো। টুনির বর্মাকে নিরীক্ষণ করে যুবতীকে জিজ্ঞাসা করল, এ কে? যুবতী বলল, ওর গলায় আমি মালা দিয়েছি, ও আমার পুরুষ। পুরুষেরা তখন টুনির বর্মাকে প্রশ্ন করল, তুমি কে? টুনির বর্মা তরবারির মুষ্টিতে হাত রেখে বললেন, আমি রাজপুত্র। পুরুষদের মধ্যে যে সর্বাধিক বয়স্ক সে বলল, রাজপুত্র? এখানে এসেছো কেন? আমাকে কেউ ভালোবাসে না, তাই রাজ্য ছেড়ে এসেছি। তুমি আমাদের গ্রামে থাকবে? টুনির বর্মা বললেন, থাকবো। গ্রামের একান্তে নর্মদার তীরে কুটির বেঁধে টুনির বর্মা রইলেন। রেবা এই নতুন ঘরের ঘরনি। রেবার শ্যামল দেহটি যেমন পরম কমনীয়, তার মনও তেমনই শান্ত, স্নিগ্ধ, প্রসন্ন। টুনির বর্মা এমন রমণী পূর্বে দেখেননি। নাগরিকা রমণীদের অন্তরে ক্ষুধা অধিক, তৃপ্তি কম। টুনির বর্মা রেবাকে নিয়ে সুখের সলিলে নিমজ্জিত হলেন। আটবিকদের জীবনে অধিক বৈচিত্র্য নাই। তারা অল্প চাষবাস করে, নদীতে মাছ ধরে, ধনুর্বাণ নিয়ে বনে শিকার করে। মহুয়া ও বনমধু হতে আসব প্রস্তুত করে তারা পান করে। নেশায় মত্ত হয়ে নৃত্য গীতে মাতামাতি করতে করতে কে কার স্ত্রী, কে কার পুরুষ ভুলেই যায়। আদিম অনিরুদ্ধ তাদের জীবন। সংস্কারের বন্ধনে তাদের মন পঙ্গু হয়ে যায় না। টুনির বর্মার মনে চিন্তা নাই। তিনি যখন ইচ্ছা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটেন। তার বলিষ্ঠ বাহুক্ষেপে নর্মদার জল তোলপাড় হয়। কখনো তিনি তীরে বসে অলসভাবে মাছ ধরেন, কখনো বা গ্রামের যুবকদের সঙ্গে বনে গিয়ে ময়ূর, হরিণ, বরাহ শিকার করে আনেন। আটবিকদের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে মিশে গেছেন। তারাও রাজপুতকে আপন করে নিয়েছে। টুনির বর্মা উপলব্ধি করেছেন যে অন্তরে তিনি বন্য আটবিক মানুষ। এই জীবনই তার প্রকৃত জীবন। এতদিনে তিনি সক্ষেত্রে উপনীত হয়েছেন। নাগরিক জীবনযাত্রার জন্য তার অন্তরে বিন্দু মাত্র পিপাসা নাই। সূর্যাস্তকালে নর্মদা সৈকতে একা বসে নানা জল্পনা তার মনে উদয় হয়। নদীর স্রোত পশ্চিম দিকে বয়ে চলেছে। এখন যে জল এখানে বইছে সে জল হয়তো কাল প্রাতঃকালে মহেশগড় নগরের পাশ দিয়ে বয়ে যাবে। মহেশগড়ের কথা স্মরণ হলেই তার মন বিমুখ হয়। তিনি ভাবেন, মহেশগড় আমার জন্মভূমি নয়, মহেশগড়ের মানুষ আমার আপনজন নয়।
এই নদী তীরস্থ ক্ষুদ্র গ্রাম তার আপন স্থান। এই বন্য অর্ধনগ্ন মানুষগুলোই তার পরমাত্মীয়। রেবা, ওই শ্যামলী মেয়েটি তার অন্তরতমা। জীবনে তিনি আর কিছুই চান না। এইভাবে দিন কাটতে থাকে। বছরের পর বছর অতীত হয়ে যায়। একদিন হেমন্তের দ্বিপ্রহরে টুনির বর্মা রেবাকে বললেন, চলো রেবা, বনে শিকার করতে যাই। রেবা উল্লাসিত হয়ে বলল, আমাকে নিয়ে যাবে? টুনির বর্মা বললেন, হ্যাঁ, আজ আর কেউ নয়, শুধু তুই আর আমি। বেশ, চলো। ফিরতে যদি রাত হয়ে যায়, বনে নেকড়ে, বাঘ, বুনো কুকুর আছে। যদি রাত হয়ে যায়, দুজনে গাছের ডালে উঠে রাত কাটিয়ে দেব। আয়। নদীর ধারে ঘোড়াটি চড়ছিল। টুনির বর্মা তার মুখে রজ্জুর বলগা পরালেন, লাফিয়ে তার পিঠে উঠে বসলেন। রেবাকে টেনে নিজের মুখের সম্মুখে বসিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন। গ্রাম হতে ক্রোশেক দূর পশ্চিমে শাল পিয়াল মধুক তিনতিরির বন। বনের কিনারে ঘোড়া ছেড়ে দিয়ে টুনির বর্মা রেবার সঙ্গে বনে প্রবেশ করলেন। টুনির বর্মার হাতে ধনুর্বাণ আছে বটে, কিন্তু মৃগয়ার দিকে মন নেই। ছুটোছুটি লুকোচুরি খেলা, বালক বালিকার কৌতুক কৌতূহলের সঙ্গে যুবক যুবতীর রতিরঙ্গ মিশে বনবিহার পরম রমণীয় হয়ে উঠল। টুনির বর্মা যখন সময় সম্বন্ধে সচেতন হলেন, তখন তারা বনের পশ্চিম প্রান্তে পৌঁছে গেছেন এবং সূর্যাস্ত হতেও বিলম্ব নেই। টুনির বর্মা বললেন, চল চল, এখনো বেলা আছে, অন্ধকার হওয়ার আগে বন পেরিয়ে যেতে পারবো। তিনি রেবার হাত ধরে আবার বনের মধ্যে প্রবেশ করে দৌড়তে আরম্ভ করলেন। কিন্তু কয়েক পা যাবার পরই তাদের গতি রোধ হল। উত্তর দিক থেকে গম্ভীর শব্দ শুনে টুনির বর্মা থমকে দাঁড়িয়ে পড়লেন। দূরে যেন দুন্দুবি বাজছে, তার সঙ্গে শৃঙ্গ নিনাদ। এ শব্দ টুনির বর্মার অপরিচিত নয়, রণবাদ্য। তার নাক ফুলে উঠল। তিনি তীক্ষ্ণ চক্ষু ফিরিয়ে সেদিকে চাইলেন। দূরে এক সারি ভল্লের ফলক দেখা গেল। তারপর দেখা গেল অসংখ্য অশ্বারোহীর দল। তারা এই বনের দিকেই অগ্রসর হচ্ছে। রেবা ভীতভাবে টুনির বর্মার হাত টেনে বলল, ওরা কারা? আমার ভয় করছে, চলো পালিয়ে যাই। টুনির বর্মা বললেন, সৈন্যদল আসছে, বোধহয় এই বনে রাত্রি যাপন করবে। কিন্তু পালাবো না, দেখতে হবে ওরা কারা। তিনি একবার চারিদিকে চক্ষু ফিরিয়ে একটি বৃহৎ পত্রবহুল শাল গাছ দেখতে পেলেন। বললেন, চল, ওই গাছে উঠে লুকিয়ে থাকি। দুজনে শাল বৃক্ষের উচ্চ শাখায় উঠে অদৃশ্য হয়ে গেলেন। ঘন পাতার আড়াল হতে টুনির বর্মা দেখতে লাগলেন। সৈন্যদল বনের মধ্যে প্রবেশ করল। বিচিত্র তাদের লৌহ শিরস্ত্রাণ, মুখমণ্ডল শ্মশ্রুমণ্ডিত। তিনি অস্ফুট স্বরে রেবাকে বললেন, ম্লেচ্ছ সৈন্য। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বনভূমি অন্ধকার হল। সৈন্যদল বনের মধ্যে রাত্রি যাপনের আয়োজন করছে। কয়েক জায়গায় আগুনের চুল্লি জ্বলে উঠল। যে গাছে টুনির বর্মা রেবাকে নিয়ে লুকিয়েছিলেন, সেই গাছের তলায়
একদল নিম্ন স্তরের সৈনিক আগুন জ্বালিয়ে নিজেদের খাবার রান্না করতে শুরু করলো। তাদের মাংসের পোড়া গন্ধ টুনির বর্মার নাকে আসছে। তারা বাক্যালাপ করছে, কিন্তু তাদের ভাষা অধিকাংশই দুর্বোধ্য। টুনির বর্মা কান পেতে শুনতে শুনতে যা বুঝলেন তার মর্মার্থ এই: মালিক কাফুর নামক এক সেনাপতি এই সৈন্যবাহিনীর অধিনায়ক। তারা দাক্ষিণাত্যে অভিযান করেছে, কিন্তু নর্মদার তীর পার হওয়ার পূর্বে নর্মদার উত্তর তীরে যত হিন্দু রাজ্য আছে সমস্ত বিধ্বস্ত করে যাবে, যাতে পেছন হতে শত্রু আক্রমণ করতে না পারে। রাত্রি গভীর হলো। সৈন্যদল আহারাদি সম্পন্ন করে ভূমিশয্যায় ঘুমিয়ে পড়ল। আগুন নিভে গেল, বন আবার নিস্তব্ধ হল। গাছের ডালে বসে থাকা টুনির বর্মা গাছের কাণ্ডে পিঠ ঠেকিয়ে নিঃশব্দে রেবাকে কোলে তুলে নিলেন। রেবা যদি ঘুমের ঘোরে গাছ থেকে পড়ে যায় কিংবা চিৎকার করে উঠে, তবেই সর্বনাশ। রাত্রি শেষ হলো। দুন্দুবি ও শিঙা বেজে উঠল। ম্লেচ্ছ সৈন্যদল ঘোড়ায় চড়ে পশ্চিম দিকে চলে গেল। টুনির বর্মা গাছ থেকে নিচে নেমে এলেন। তার মুখে নিদ্রাহীন রাত্রির ক্লান্তি রেখা, কিন্তু আরক্ত চোখে তিনি কিছু একটা চিন্তা করে চলেছেন। রেবা তার হাত ধরে বনের ভিতর দিয়ে পূর্ব দিকে নিয়ে চলল। রেবার চোখ সতর্কভাবে চারদিকে দেখছে। টুনির বর্মা চিন্তায় আচ্ছন্ন। বন থেকে বের হয়ে রেবা বলে উঠল, কই আমাদের ঘোড়া কোথায়? টুনির বর্মাও চমকে চারিদিকে দেখলেন। ঘোড়া নেই, বনের মধ্যেও নেই। রেবা বলল, না, থাকলে দেখতে পেতাম। টুনির বর্মার মুখ কঠিন হলো। তিনি বললেন, ম্লেচ্ছ তস্করগুলো চুরি করে নিয়ে গেছে। কুটিরে ফিরে টুনির বর্মা পেট ভর্তি করে খাবার খেলেন। তারপর নর্মদার তীরে গিয়ে বসলেন। রেবাও তার সঙ্গে এসে পাশে বসল। নর্মদার স্রোত কলকল শব্দে বয়ে চলেছে। যেদিকে টুনির বর্মার মাতৃভূমি সেদিকেই বয়েছে। দেখতে দেখতে টুনির বর্মার চোখ ঝাপসা হয়ে উঠল। হৃদয়ে অসহ্য আবেগ উঠছে তার। তিনি আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। গভীর স্বরে বললেন, রেবা। রেবা তার মুখের ভাব লক্ষ্য করছিল। শঙ্কিত কণ্ঠে বলল, কি? টুনির বর্মা বললেন, আমি চললাম। মহেশগড়ে সংবাদ দিতে হবে, শত্রু আসছে। রেবা কেঁদে উঠল, তুমি চলে যাবে? আমাকে যেতেই হবে। আমার শরীরের সমস্ত নারী আমাকে টানছে, না গিয়ে উপায় নেই। রেবা চোখে জল নিয়ে তার পানে চেয়ে বলল, কিন্তু তুমি যাবে কি করে? তোমার ঘোড়া নেই, শত্রুরা অনেক দূরে গিয়ে গেছে। তুমি কি ওদের আগে পৌঁছতে পারবে? পারবো। টুনির বর্মা নদীর দিকে আঙ্গুল নির্দেশ করলেন। ওই নদী আমাকে পৌঁছে দেবে। রেবা, কেঁদো না। যদি বেঁচে থাকি আবার আমি তোমার কাছেই ফিরে আসব। তিনি রেবাকে একবার দৃঢ়ভাবে বুকে চেপে ধরলেন। তারপর তাকে ছেড়ে দিয়ে
হাসি মুখে জলে ঝাঁপিয়ে পড়লেন। সেদিন সূর্যাস্তকালে ম্লেচ্ছ বাহিনী নর্মদার তীরে একটি অটবিতে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে কয়েকজন নদীতে জল আনতে গিয়ে দেখল স্রোতের মাঝখান দিয়ে একটা মানুষ ভেসে যাচ্ছে। তারা নিরুৎসুক চোখে দেখল, গ্রাহ্য করল না। একটা কাফের যদি ডুবে মরে, মন্দ কি? রাত্রি তৃতীয় প্রহরে মহেশগড় রাজপুরীর পশ্চাতে বাঁধানো ঘাটে একটি মানুষ জল হতে বের হয়ে আসলো। চাঁদের আলোয় তার সিক্ত দেহ ঝিকঝিক করে উঠল। ঘাটে প্রহরী নাই, রাজপ্রাসাদ দ্বার বন্ধ করে ঘুমাচ্ছে। কিন্তু তুনির বর্মা জানতেন কি করে রুদ্ধপ্রাসাদে প্রবেশ করা যায়। তিনি গুপ্ত পথে পুরীর মধ্যে প্রবেশ করলেন। তারপর যুবরাজ ইন্দ্রবর্মার মহলে গিয়ে দ্বারে করাঘাত করলেন। দ্বার খোলো, দ্বার খোলো! ইন্দ্রবর্মা ঘুম মাখা চোখে দরজা খুলে বাইরে আসলেন। তুনির বর্মাকে দেখে বললেন, এ কি তুনির, তুমি? তুনির বর্মার দেহ এতক্ষণে অবশ হয়ে আসছিল। তিনি বললেন, শত্রু আসছে, ম্লেচ্ছ শত্রু মহেশগড় আক্রমণ করতে আসছে। তোমরা প্রস্তুত হও। এই পর্যন্ত বলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সেবার মালিক কাফুরের সৈন্যদল মহেশগড় রাজ্য জয় করতে পারেনি। সেবার মালিক কাফুরের সৈন্যদল মহেশগড় রাজ্য জয় করতে পারেনি। এতক্ষণ আপনারা শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রেবা রোধসী। গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন এবং এমন আরও গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল।